প্রশ্নটা কি দেখা যাচ্ছে স্ক্রিন? তো আশা করি সবাই দেখতে পাচ্ছ। তাহলে ডেপ্রিসিয়েশন জি স্যার, জি ক্যালকুলেশন, স্যার, দেখা যাচ্ছে। বিবিএ তে চারটা ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, চারটা ডিপার্টমেন্টেরই প্রশ্ন বেসিক্যালি এই তিনটা পদ্ধতিতেই অবস্থায় ক্যালকুলেশন পরীক্ষায় আসে। সো এই তিনটি পদ্ধতির মধ্যে স্ট্রেট লাইন মেথড বা সরলরৈখিক পদ্ধতি এক নাম্বার, এবং সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড বা বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, এই দুটো পদ্ধতিতে অবস্থায় ধার্য করতে হবে অবস্থায় যোগ্য মূল্যের উপর, অর্থাৎ ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিয়ে অবস্থায় বের করতে হয়। কিন্তু ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বা ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে আমরা যদি অবস্থায় ক্যালকুলেশন করতে হয়, তাহলে অবস্থায় ধার্য করতে হবে সরাসরি ক্রয় মূল্যের উপরে। আমি সরাসরি অঙ্ক করে দিচ্ছি, তো অঙ্কটা পড়ে আগে বাংলা অর্থ করে নিই কি লেখা আছে এখানে। আবদুল্লাহ কোম্পানি পারচেসড এ মেশিন অ্যাট এ কস্ট অফ টাকা 18,000 অন January 1, 2012। আশা করি এটার বাংলা অর্থ তোমরা জানো। আবদুল্লাহ কর্পোরেশন ক্রয় করেছে একটি মেশিন 8,000 টাকা দামের 1 জানুয়ারি 2012 সালে। দ্য মেশিন ইজ এক্সপেক্টেড, মেশিনটা প্রত্যাশা করা হয়, টু হ্যাভ, থাকবে, সালভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য 2,000 টাকা, অ্যাট দ্য এন্ড অফ 4 ইয়ার্স ইউজফুল লাইফ, 4 বছর জীবনকাল শেষে এই 18,000 টাকার মেশিন যখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তখন এটার বাজারে দাম থাকবে 2,000 টাকা। প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করে দেখাও। তিনটে পদ্ধতিতে করতে হবে: স্ট্রেট লাইন, সাম অফ দ্য ইয়ার ডিজিট এবং ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। তো আজকে আমি শুরুতেই ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে অঙ্কটা করে দিচ্ছি, তারপরে প্রথম দুটো যেহেতু সহজ সেই পদ্ধতিতে করব। তো সবার উদ্দেশ্যে প্রথম বক্তৃতা হলো ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এর আরো দুইটা নাম আছে, এটাকে ডিক্লাইনিং বলা হয়, রিডিউসিং বলা বলা হয়, অথবা ডিমিনিশিং ব্যালেন্স মেথড, একই কথা। এর বাংলা অর্থ কি বলা আশিক সর্দার? স্যার কর্মরা সমান। ক্রমহ্রাসমানজের পদ্ধতি, হ্যাঁ। তাহলে দেখো তো এই তিনটা সিনোনিম কি আমরা সবাই বুঝেছি? তাহলে যেটাকে ডিক্লাইনিং বলা হয় সেটাকেই ডিমিনিশিং বলা হয়, সেটাকেই আবার কি বলা হয়? তিনটে নামে এটাকে আমরা নামকরণ করেছি: ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড, ডিমিনিশিং ব্যালেন্স মেথড। এর বাংলা অর্থ হলো ক্রমহ্রাসমান যে পদ্ধতি, যার ব্যাখ্যা হলো প্রতিষ্ঠানের সম্পত্তির দাম ক্রমে ক্রমে ধীরে ধীরে কমবে। উদাহরণস্বরূপ, আজকে আমি এই মোবাইল ফোনটা যদি 10,000 টাকা দিয়ে ক্রয় করি, 1 মাস পরে এটার দাম হয়তো 8,000 টাকা থাকবে, 2,000 কমে গেল। পরের অর্থ বছর এটা বিক্রি করলে হয়তো বা 6,000 টাকায় বিক্রি হলে আরো 2,000 টাকা কমে গেল। জাস্ট লাইক দিস, এভাবে কিন্তু এটি ধীরে ধীরে কমতে থাকবে। সো ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে অবশ্যই ধার্য করতে হলে দুটো শর্ত পূরণ করতে হবে। রিমেম্বার, দুটো শর্ত মানে দুটো ওয়ার্কিং করতে হবে। এই দুটো ওয়ার্কিং না করে অঙ্ক শুরু করা যাবে না। একটি হলো ক্রমহ্রাসমানজের পদ্ধতি বা ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে অবস্থায় ধার্য করতে হলে 1 নম্বর শর্ত হলো অবস্থায় ধার্য করতে হবে ক্রয় মূল্যের উপরে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দেওয়া যাবে না। সেই মেশিনটা এই অঙ্কে লেখা আছে ক্রয় মূল্য হলো 18,000 টাকা। সো আমরা এখানে দুটো রিকোয়ারমেন্ট লিখে নিচ্ছি। আমি জাস্ট রিকোয়ারমেন্ট বা ওয়ার্কিং কথাটা লিখে লিখতে পারবে তোমরা, যদি এখানে প্রথমটা বেসিক্যালি কোনো ওয়ার্কিং করছি না আমি। 1 নাম্বারটা হলো কস্ট প্রাইস। তাহলে ক্রয় মূল্যটা কত, আমরা এটা নিশ্চিত হলাম 18,000 টাকা ক্রয় মূল্য। অথচ সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড অথবা স্ট্রেট লাইন মেথড অবস্থায় ধার্য করতে হলে 1 নম্বর ওয়ার্কিং এ কস্ট প্রাইস বের না করে অবস্থায় যোগ্য মূল্য বের করতে হবে। ইংলিশে বলা হয় ডেপ্রিসিয়েবল কস্ট, অর্থাৎ ক্রয় মূল্য 18,000 থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হতো। তাহলে পার্থক্য হলো ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দেওয়া যাবে না, 1 নম্বর ওয়ার্কিং কস্ট প্রাইসের উপর অবস্থায় ধার্য করতে হবে। 2 নম্বর ওয়ার্কিং হলো প্রশ্নে অবশ্যই অবসয়ের শতকরা হারটা থাকতে হবে, যদি না থাকে বের করে নিতে হবে আমাদেরকে, যার ইংলিশ হলো রেট অফ, হ্যাঁ, ডেপ্রিসিয়েশন। বাংলা অর্থ কি? অবসয়ের শতকরা হার। সূত্রটা কি হবে কে বলবে? 100 / ইউজফুল লাইফ। 100 ভাগ মেশিনের ইউজফুল লাইফ বা কার্যকারী জীবনকাল, কত দিয়ে ভাগ করতে হবে? 100 ভাগ, এই যে দেখো 100 ভাগ চিহ্ন দিলাম ইউজফুল লাইফ অফ দ্য মেশিন। তো ইউজফুল লাইফ এখানে তোমরা সূত্র লিখে করতে পারো,
ইউজফুল লাইফ মানে মেশিনটা কত বছর ব্যবহার করা যাবে, কত বছরের অবস্থায় ধার্য করতে হবে সেটা নয় কিন্তু, মেশিনটার জীবনকাল কত বছর। এই প্রশ্নে লেখা আছে দ্য মেশিন ইজ এক্সপেক্টেড, মেশিনটা প্রত্যাশা করা হয়, টু হ্যাভ মানে থাকবে, ভগ্নাবশেষ মূল্য 2000 অ্যাট দ্য এন্ড অফ 4 ইয়ার ইউজফুল লাইফ, জীবনকাল নাকি 4 বছর। তাহলে 100-কে 4 দিয়ে ভাগ করলে অবশ্যয়ের হার হয়েছে 25%। কিন্তু একটু খেয়াল করে দেখো, এই প্রশ্নকর্তা বলেছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এটার অর্থ হলো অবসয়ের হার যদি 25 হয়, এটাকে ডাবল করে নিয়ে 50% অবসয়ের হার ধরে অঙ্ক করতে হবে। সুতরাং ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স, ডাবল ডিক্লাইনিং রেট, এখানে কথাটা আসলে এটা পারফেক্ট শব্দ নয়। পারফেক্ট শব্দ হলো ডাবল দ্য স্ট্রেট লাইন রেট, ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন বাই ফলোইং ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, ডাবল দ্য স্ট্রেট লাইন রেট, যার বাংলা অর্থ হলো অবসয়ের হারটাকে দ্বিগুণ করে। তো এখানে এক কথায় যদি ডাবল লিখে দেয়, তাহলে তোমরা বুঝবে অবসয়ের হারটা স্বাভাবিক নিয়মে যা হয় তার ডাবলটা হবে। ঠিক আছে, তো আশিক সর্দার, কি হবে বলো? আমরা স্যার। তাহলে ডাবল রেট হলো, ডাবল রেট ইকুয়াল টু লিখে আমাদের 25% হয়েছে গুণ, আমি এটাকে গুণ করে নিচ্ছি দ্বিগুণ দিয়ে। তো 2 দিয়ে গুণ করলে, আশা করি সবাই দেখতে পাচ্ছ, 25%কে 2 দিয়ে গুণ করলে এখানে হয়ে গেল 50%। এখন একটু খেয়াল করো, যদি প্রশ্নে এই কথাটা বলা হয়, ডাবল না বলে বলা হলো ট্রিপল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, তাহলে ওর অর্থ কি বলো দেখি, সাদিয়া, সাব্বির মাহমুদ। ট্রিপল মানে কি? 3 দিয়ে গুণ করতে হবে তাহলে অবস্থার তো। হারটাকে 3 গুণ করতে হবে, 4 ফোল্ড মানে 4 গুণ হ্যাঁ করতে স্যার। হবে। তো বাংলাদেশে ডাবলের বেশি কখনো পড়েনি। তাহলে ডিক্লাইনিং ব্যালেন্স মেথডেই করব, কিন্তু ডাবল শব্দের অর্থ হলো অবশ্যই স্বাভাবিক যে হারটা বের হবে সেটাকে দ্বিগুণ করতে হবে। 25 হলে 50, 20 হলে 40, 10 হলে 20। আশা করি এটা বোঝাতে পেরেছি। তো তাহলে সবাই নিশ্চিত হলাম যে ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে অবশ্যই ধার্য করতে হলে দুটো শর্ত পূরণ করতে হবে। এক হলো অবসর ক্রয় মূল্যের উপর অবশ্যই ধার্য করতে হবে, 2 প্রশ্নে অবশ্যই অবশ্যই শতকরা হার উল্লেখ করা থাকতে হবে। এবার আসো, তাহলে দেখো কত দিনের অবস্থায় বের করতে হবে, প্রশ্নে কি কোথাও লেখা আছে? জাস্ট লেখা আছে প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করো, নিচে 3টে পদ্ধতিতে। কিন্তু প্রশ্ন হলো অবস্থায় কত দিনের ক্যালকুলেশন করব, 2 বছর নাকি 3 বছর নাকি 4 বছর নাকি 5 বছর, তা কি বলা আছে প্রশ্নে? নেই তো। যদি না থাকে, মেশিনের জীবনকাল যতদিন, অবস্থায় ধার্য করতে হবে ততদিনের। যেহেতু এই মেশিনের ইউজফুল লাইফ হলো 4 বছর, সে অবস্থায় ধার্য করতে হবে 4 বছর। মেশিনটা আমরা ক্রয় করেছি 2012 সাল। So আমি 4টা সাল আগে লিখে নিচ্ছি, দেখো। প্রশ্নটা হলো প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন শিডিউল, বাংলা অর্থ হলো অবশ্যই ধার্য করো কিন্তু শিডিউল তৈরি করে। মনে রাখবে, শিডিউল তৈরি করতে বললে অবশ্যই ঠিক আমি যেভাবে 5টা কলাম তৈরি করেছি এরূপ 5টি কলামে প্রেজেন্টেশনটা হবে। প্রথম কলাম হলো ইয়ার বা সাল, 4 বছর আয়ুষ্কাল, কাজে অবশ্যই ধার্য করলাম 4 বছরের। ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন, বাংলা অর্থ হলো অবশ্যই এখানে ক্যালকুলেশন করব। অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন, অবশ্যই পরিমাণটা এখানে লিখবো। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কখনোই আগে করব না, এটা সবার শেষে করবো, এটা নিয়ে ভাববোই না। বুক ভ্যালুটা দরকার হবে। বুক ভ্যালু শব্দের অর্থ হলো বহিঃমূল্য। কাকে বলে? একটি নির্দিষ্ট সময়কাল শেষে একটি স্থায়ী সম্পত্তির বাজারে যে দাম বা মূল্য থাকা উচিত, তাকে বুক ভ্যালু বা বহিঃমূল্য বলে বা প্রকৃত মূল্য বলে। তাহলে বুক ভ্যালু এর 3টে বাংলা অর্থ আছে, বহিঃমূল্য, প্রকৃত মূল্য, হ্যাঁ, বা অ্যাকচুয়াল প্রাইস যেটিকে আমরা বলে থাকি। আসো, তাহলে বলো অবশ্যই কত টাকার উপরে হবে শান্তনা সরকার, 18,000 টাকা নাকি ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে? কত টাকার উপরে? স্যার 18,000 টাকার উপরে হবে। 18,000 টাকার উপরে। বলো সাদিয়া, কত পার্সেন্টেজ হবে, 20 নাকি 25 নাকি 50? 50%। যদি প্রশ্নকর্তা
ডাবল শব্দটা লিখে না দিত, যেমনটি কোশ্চেন নাম্বার 1 সম্ভবত নূরজাহান বলেছিল প্রবলেমের কথা, 1 নম্বর কোশ্চেনে ডাবল শব্দটা লেখেনি, শুধু ডিক্লাইনিং ব্যালেন্স মেথড যদি হতো তাহলে অবসয়ের হার হতো 25%, আর ডাবল বলাতে এটা 50 করে নিয়েছে। এই দেখো, 18,050 মানে গুণ 50/100। 50% মানে কি? গুণ 50/100। তাহলে বলো 18,000 টাকার 50%-এ কত টাকা হয়? ক্যালকুলেটর আছে, 9,000। কত টাকা? 9,000। এবার একটু খেয়াল করো, ডিক্লাইনিং শব্দের অর্থ হলো ধীরে ধীরে ক্ষয় হবে। এখন বুক ভ্যালু যখন বের করবে মনে রাখতে হবে ক্রয় মূল্যটা ইনার কলামে, যেখানে কলাম তৈরি করবে কলামের মধ্যেই টাকাটা লিখে নিবে। সকল পদ্ধতিতেই বুক ভ্যালু বের করতে হলে ক্রয় মূল্যটা ব্র্যাকেট দিয়ে এখানে লিখে রাখতে হবে। এবার আমি যদি প্রশ্ন করি, যাদেরকে করি তারাই উত্তর করুক আমাকে। রহিমা সুলতানা, আচ্ছা, এবং মেহেজাবিন সুরায়া, তোমরা দুইজন বলবে আমাকে যে 2012 সালের 1 জানুয়ারি মেশিনটা কেনা দাম 18,000 টাকা। 12 সাল পুরো 1 বছর 31শে ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করে মেশিনের অবচয় হয়েছে 9,000 টাকা। তাহলে বছরের শেষে 31শে ডিসেম্বর তারিখে মেশিনটার বাজারে কি মূল্য থাকা উচিত? 18,000 টাকা ছিল 1 তারিখে, সারা বছর ব্যবহার করে নষ্ট করেছি, 9,000 টাকা অবচয় হয়েছে। তাহলে বছর শেষে এটার কত টাকা দাম থাকা উচিত? স্যার 9,000। 9,000। এটাকে বহিমূল্য বলা হয়, আই রিপিট। 18,000 টাকা বছরের শুরুতে, কিন্তু পুরো 1 বছর ব্যবহার করে এই অবস্থায় যেটা লেখা হয়েছে এটা 1 বছরের অবস্থায় 12 মাস। তাহলে 18,000 থেকে 9,000 বাদ দিলে মেশিনটার বাজারে দাম থাকা উচিত বছর শেষে 9,000। 2012 সালের 31শে ডিসেম্বর যেটার দাম 9,000, ঠিক 1 সেকেন্ড পরে 2013 সালের 1 জানুয়ারি ওইটার দাম কিন্তু 9,000। এটার উপরে কত পার্সেন্টেজ অবচয় হবে বলো দেখি উম্মে হাবিবা এবং ফরহাদ? স্যার 50%। 50%, কারণ অবস্থার হাত তো কখনো পরিবর্তন হবে না। 9,000 টাকার 50% মানে ক্যালকুলেটারে গুণ 50/100, আমি একবারে ভেঙে ভেঙে লিখে দিয়েছি। 4500। 4,500 টাকা, অর্ধেক টাকা। এবার বলো দেখি, সবাইকেই আমিরুল বলবে এবং তাকে হেল্প করবে আরেকজন, শান্তনা সরকার। দেখো, 2013 সালে জানুয়ারি মাসের 1 তারিখে মেশিনের দাম ছিল 9,000। সারা বছর ব্যবহার করে আমি নষ্ট করে ফেলেছি 4,500 টাকা। বছর শেষে কত টাকা দাম থাকা উচিত? 4500 টাকা স্যার। 4,500 টাকা। স্যার 13,500 না? ও না, এখানে একই হবে, বিয়োগ করা যাবে না? অন্যগুলো যেমন বিয়োগ করে করে বসাই সেরকম। বিয়োগ করেই তো বসাচ্ছে। দেখো, এই যে 9,000 টাকা বছরের 1 তারিখে 1 জানুয়ারি দাম ছিল, 1 বছর ব্যবহার করে 12 মাসের অবস্থায় 4,500 টাকা, তাহলে 9,000 থেকে 4,500 বাদ দিলে আর 4,500 টাকা থাকে। এটা হলো 13 সালের 31শে ডিসেম্বর মেশিনের বাজারে দাম থাকা উচিত 4,500 টাকা। এই 4,500 টাকা পরের অর্থ বছরে, নিঃসন্দেহে বুঝতে পারছো, 31শে ডিসেম্বর 2013 যে সম্পত্তির দাম 4,500 টাকা, ঠিক 1 সেকেন্ড পরে 1 জানুয়ারি 2014 4,500 টাকায় দাম। তাহলে 14 সালের অবস্থায় কত পার্সেন্টেজ ধার্য করব? 50%, গুণ 50/100। দেখছো আমি লিখে ফেলছি সাথে সাথে। কত টাকা হবে কে বলবে? 2,250। স্যার দুই স্যার হাজার দুইশো পঞ্চাশ 2,250। 2,250। ধন্যবাদ। 4,500 টাকার গুণ 50/100, 2,250। তাহলে 4,500 টাকার মেশিন 1 তারিখে যার দাম ছিল, 12 মাস ব্যবহার করে 2,250 টাকা অবশ্যই বাদ দিলে বছর শেষে এই মেশিনটার বাজারে দাম থাকা উচিত 2,250 টাকা। পরীক্ষায় প্রশ্ন পড়বে বুক ভ্যালু বা বহিমূল্য কাকে বলে। উত্তর হলো, একটি নির্দিষ্ট সময়কাল শেষে একটি স্থায়ী সম্পত্তির বাজারে যে দাম বা মূল্য থাকা উচিত তাকে বহিমূল্য বলে। 1 তারিখে যার দাম ছিল 4,500 টাকা, নিঃসন্দেহে বছরের শেষে এটার দাম 4,500 টাকা থাকা উচিত নয়, কারণ আমি তো 1 বছর ব্যবহার করে 2,250 টাকা নষ্ট করে ফেলেছি। তাহলে ডিক্লাইনিং শব্দের অর্থ হলো ধীরে ধীরে ক্ষয় হবে। হ্যাঁ, এই যে 2,250 টাকা 31শে ডিসেম্বর যে সম্পত্তির দাম আছে 2014 সাল, ঠিক 1 সেকেন্ড পর 2015 সালের 1 জানুয়ারি 2,250 টাকার উপরে 50% অবস্থায়। বলো কত টাকা হয় রহিমা সুলতানা? 1,125।
বলো আব্দুল্লাহ আল ফাহিম, কত টাকা হয় অবস্থায় ধার্য করলে? 1125। ঠিক আছে তো, কি যেন? জি স্যার, 1125। 1100। আশিক সর্দার, তাহলে তো বুক ভ্যালু বহি বছর শেষে কত টাকা থেকে যাচ্ছে? 1125 টাকা। 25। আশিক সর্দার কে আছে ক্লাসে? আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে এই পদ্ধতিতে কিন্তু এই কত টাকা সেলভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। তাহলে 2015 সাল শেষেও মেশিনটার বাজারে দাম আছে 1125 টাকা, কারণ অবসর হারটাকে ডাবল করে ফেলেছে তো। এই কারণে 100% বুক ভ্যালু অবসর হার ডাবল করার কারণে কিন্তু অ্যাডজাস্ট হয়নি, মেলেনি, মানে 2000 টাকা হয়নি। তো উত্তর ঠিক আছে তো? আমাদের কোনো অসুবিধা নাই তো? কেউ একজন গুণ চিহ্ন দিচ্ছ মেবি। তাহলে এই ছিল আমাদের ক্যালকুলেশন। এবার খেয়াল করো এই পুঞ্জভূত অবচয়টা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এর ইংলিশ হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বাংলায় হলো পুঞ্জীভূত অবচয়। কাকে বলে? একের অধিক বছরের অবচয়ের যোগফলকে পুঞ্জীভূত অবচয় বলে। এই কলামটা করার উদ্দেশ্যটা কি? অনেক সময় মালিক প্রতিষ্ঠানে, আমরা তো ম্যানেজার, মালিক আমাদের কাছে জানতে চাই এই প্রতিষ্ঠানে এই সম্পত্তির অবচয় বাবদ আপনি কত টাকা ধরে রেখেছেন। আসলে অবচয় বাবদ ধরে রাখতে হয় টাকাটা, প্রতিষ্ঠানে যে লাভের টাকা হয়, মেশিনের ক্ষয় হবে অনুমান করে টাকাটা ধরে রাখতে হয় প্রতিষ্ঠানে। ওকে, সো 2012 সালের 31শে ডিসেম্বর যদি মালিক জানতে চায় কত টাকা অবচয় বাবদ ধরা আছে, আমরা বলবো অনলি 9,000, 1 বছরের টাকা। কিন্তু মালিক যদি 2013 সালে এসে জানতে চায় কত টাকা, তাহলে 2 বছরের অবচয় যোগ করো, 9,000 আর 4500, কত টাকা হয়? স্যার 13,500 13,500 টাকা। 13,500। এবার মালিক যদি 3 বছর শেষে, 14 সালের শেষে এসে জানতে চায় 3 বছরের অবচয় কত টাকা, 3 বছরেরটা যোগ করবো, এই তিনটা একসাথে যোগ করে করে বলবো 15,750। 15,750 টাকা। আর 4 বছর শেষে এসে জানতে যদি চা হয়, এই 4 বছরের টাকা যোগ করব, কত টাকা হবে? 16,825, এই 75। 16,875 টাকা। সবাই কি বুঝতে পারছো কিভাবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা হিসাব করেছি? একের অধিক বছরের অবচয়ের যোগফলকে পুঞ্জভূত অবচয় বলে। স্যার এটার বাংলা অর্থ কি? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে হলো পুঞ্জীভূত অবচয়, মানে জমাকৃত অবচয়। হ্যাঁ, অবচয় জমা করে করে মোট কত টাকা হচ্ছে। হ্যাঁ, প্রথম বছরে হয়তো বা অবচয় হয়েছে দেখো 9,000। পুঞ্জভূত অবচয় মানে একের অধিক বছরের জমাকৃত অবচয়। যেমন তুমি তো ম্যানেজার, মালিক তোমার কাছে বললো 2012 সালে কত টাকা অবচয় হয়েছে, আমরা বলবো অনলি 1 বছরে 9,000, এই 9,000। কিন্তু 2 বছর শেষে 13 সাল শেষে যদি জানতে চাই, তাহলে 12 সাল আর 13 সাল দুইটা যোগ করে বলবো 13,500। আবার 3 বছর শেষে 12, 13, 14 সালের শেষে যদি জানতে চাই, তিনটে টাকা একসাথে যোগ করে বলবো। একের অধিক বছরের অবচয়ের যোগফলকে পুঞ্জীভূত অবচয় বলা হয়। পুঞ্জীভূত বা জমাকৃত, অ্যাকুমুলেটেড, একীভূত করা, এক জায়গায় করা। আচ্ছা আসো, তাহলে এই ছিল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বা ডিমিনিশিং ব্যালেন্স মেথড। মেবি আরেকটি অঙ্ক ছিল 1 নাম্বারটা, আমাদেরকে মনে হয় নুরজাহান বলেছিল এটার কথা, নাকি 1 নাম্বারটা নুরজাহান? স্যার এইটার কথা বলছিলাম। আচ্ছা, তাহলে এই অঙ্কটাই যদি আমরা স্ট্রেট লাইন মেথড বা সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে ক্যালকুলেশন করি তাহলে কেমন হবে সেটি নিয়ে আমরা এখন কথা বলি। ওকে।